ভারত স্বাধীন হওয়ার পর থেকে মানে কত শত প্রধানমন্ত্রী যে সারা পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি, এবং ভারতবর্ষের বুকেও সেই জওহরলাল নেহরুর আমল থেকে শুরু করে আজ অব্দি কিন্তু কারুর স্পর্ধা হয়নি যে প্রধানমন্ত্রীকে কুবাক্য বলে। হ্যাঁ, বিতর্ক থাকতে পারে, ত্রুটিহীন কোন প্রধানমন্ত্রী নয়, কিন্তু নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদী সরকারকে যে ভাষায় অন্তত বিগ সেকশন অফ পিপল, তারা বিহারের মতন মানুষ নয়, যারা হয়তো শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, তারা হয়তো গরিব নন, কিন্তু সেকশন অফ ইন্টেলেকচুয়াল, সেকশন অফ মিডল ক্লাস, এবং এন্টায়ার দক্ষিণ ভারত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত আজকে ঠিক যে ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন বা নরেন্দ্র মোদীর ব্যবহারে তারা তিক্ত হচ্ছেন, কেন কোনো প্রধানমন্ত্রীর ক্যাটাগরি বা কোনো প্রধানমন্ত্রীর চারিত্রিক গুণ বা চারিত্রিক দোষ এত প্রকট হচ্ছে যে কল্পনা করা যায় না। যত দিন যাচ্ছে তত যেন একদলীয় শাসনের একটা ফ্যাসিজম নরেন্দ্র মোদীর দলের থেকে একেবারে পুরোপুরি পরিষ্কার হচ্ছে। আমি বিহারের নির্বাচনের কথা আজকেও বলবো, বারবার বলবো, যে স্যারের নামে বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে যে কাণ্ডটি বিহারে হয়েছে বা আজকেও পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটা চূড়ান্ত নোংরামি। এবং জ্ঞানেশ কুমারের কি বলা যায়, খুব খারাপ ভাষায় বলতে হলেও আমি যদি ভদ্র ভাষা নিয়েছি, তাহলে তার ধ্যামনামি, পরিষ্কার কথা। এর আগে পরে আমি কোনো কথা বলতে রাজি নই। মানে এরকম ধরনের একটি পোষ্যপুত্র, যার সম্বন্ধে আরো কিছুটা তথ্য জানতে পেরেছি যে তিনি একেবারে অমিত শাহর খাস লোক ছিলেন। যখন অমিত শাহ গুজরাটে যখন মন্ত্রী ছিলেন বা কাপ্তানি করছিলেন, তার খাস লোক ছিলেন এই জ্ঞানেশ কুমার। এবার লজ্জা শরমের কোনো বালাই নেই, তাকেই তুলে নিয়ে এসে তাকে বসিয়ে দিল। তার উপযুক্ততা অনুপযুক্ততার কোনো প্রশ্ন নেই, তিনি যা খুশি তাই চলছে। এবং যখন এই অনুষ্ঠান করছি তখন এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জায়গা থেকে এই বিএলও কিন্তু অন্তত 28 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, যেটা ইলেকশন কমিশনের দায় এবং দায়িত্ব নিতে হবে। এবং আমরা যে ফর্ম ফিল আপ করেছি, সেই ফর্ম ফিল আপের জায়গা থেকেও নানান রকম ত্রুটি বিচ্যুতি ইত্যাদি পাওয়া যাচ্ছে। আপনারা উত্তর দিতে পারেন যে এতগুলো লোকের মৃত্যু হলো কেন? এবং যখন অনুষ্ঠান করছি তার আগের দিন অর্থাৎ গতকাল আনন্দবাজার পত্রিকার হেডলাইন ছিল কিন্তু এই মৃত্যু নিয়ে। এতদিন অব্দি এই পত্রিকা চুপ করেছিল, কিন্তু এবার তারা ধীরে ধীরে মুখ খুলছে। তার কারণ এই ঘটনা ঘটতে পারে না। এবং বিএলওদের যেটা সমস্যা হচ্ছে, তারা সরকারি কর্মচারী, এমন ভাবে জ্ঞানেশ কুমার তাদেরকে চমকেছেন ধমকেছেন, যেভাবে মোদী অমিত শাহ তাদেরকে কন্ট্রোল করছেন, যে তার ধমকানি চমকানিতে আত্মহত্যা করছে একের পর এক। এবং আত্মহত্যার জায়গাটি থেকে বাস্তব জায়গাটা হচ্ছে যে তাদের চাকরি চলে যেতে পারে, তাদেরকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারবে তাদের বিরুদ্ধে, এবং তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা হবে যে চাকরি তো যাবেই, শাস্তিমূলক ব্যবস্থা হলে জেল হাজত ইত্যাদি ইত্যাদি। কার্যত এসব দেখে শুনে এই সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, তারা ঘাবড়ে গেছে। এবং যখন অনুষ্ঠান করছি তার কয়েক ঘন্টা আগে একটি মেয়ের সেরিব্রাল স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক, যেটাতে একটা হাত বা অল্প বয়সী মেয়ে, তাকে নিস্তার দেওয়া হয়েছে, ঠিক আছে তোমার করতে হবে না। কি চলছে বলুন তো দেশের মধ্যে, কি কেন চলছে এইভাবে? এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন, তার বাড়িতে রীতিমতো কান্নাকাটি পড়ে গেছে, যে সে বলছে যে আমার পড়াশোনা নেই, কোনো স্কুল সার্টিফিকেট নেই, 2002 নাম নেই, আমার বাবা মা দুজনেই মৃত, তারা বাংলাদেশ থেকে এসেছিল, কি দেখাবো? তাহলে কি আমাকে বেরিয়ে যেতে হবে? এবং সব থেকে বেশি অসহায় অবস্থা দেখা যাচ্ছে হিন্দুদের। মুসলিমদের তেমন কিছু কিন্তু এখনো পর্যন্ত সমস্যা হয়নি, যদিও নানান পত্রপত্রিকা লিখছে যে প্রচুর নাকি মুসলমান এ রাজ্য থেকে চলে যাচ্ছে। ফালতু কথা বলছে। আমি তো আগেও বলেছি, আজকেও বলছি, যে কয়েক শো বা হাজার, দেড়েক দুয়েক হয়তো সেখানে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে কিন্তু হিন্দুদের, অর্থাৎ কিনা যারা ওপার বাংলা থেকে এসছে, কিংবা এপার বাংলাতেও আমি যেটা দেখেছি যে এপার বাংলাতেও এমন অনেকে রয়েছে যাদের পূর্বপুরুষের নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদিতে সমস্যা রয়েছে, কারণ কলমগুলো তারা ফুলফিল করতে পারছে না। সবচাইতে সমস্যা হচ্ছে যে বিএলওরা লোকের বাড়িতে গিয়ে খুব ভালো করে বলতেও পারছে না, কারণ তাদের কাছে একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। তারা বলছে যে দেখুন যা ভালো বোঝেন ইত্যাদি।
এই ব্যাপারে আমি তৃণমূল কংগ্রেসের ছেলেপুলেদেরকে অনেক ধন্যবাদ দেবো এ কারণে যে তারা অন্তত অফিস করে প্রত্যেকটা এলাকাতে ভীষণভাবে সাহায্য করছে, এবং বিজেপি অ্যাজ ইউজুয়াল নিস্তেজ আজে বাজে মন্তব্য করছে। এটাই নরেন্দ্র মোদী, আপনার কাছে আমার প্রথম কথা যে আপনারা ফ্যাসিজম দিকে নিয়ে যাচ্ছেন ভারতবর্ষকে, দল ভাঙছেন, যা খুশি তাই করছেন। একটা প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি ঠিক করছেন? এবং এটা নিয়েই আজকের আমার পাঞ্চটা কিন্তু একেবারে সরাসরি আপনার দিকে। নমস্কার, স্বাগতম, আসসালামু আলাইকুম। শুক্রবার, জুমাবার, কিন্তু শুভ কি হবে দিনটি, এরকম নানান ভাবনায় আজকে আমার সরাসরি বক্তব্যটা হচ্ছে যে নরেন্দ্র মোদী, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি যা করছেন সেগুলো একটাও গ্রহণযোগ্য হচ্ছে কি? আজ 11 বছর পার করে 12 বছরের দিকে আপনি চলেছেন, এবং এই বিজেপি পার্টি বলুন বা হিন্দুইজম বলুন বা আরএসএস বলুন, যাই বলুন, আপনার অ্যাপ্রোচ, আপনার কথাবার্তার ধরন ধারণ, আপনার মানুষকে অপমান করা এবং প্রেসের থেকে পালিয়ে থাকা, বিভিন্ন দল ভাঙা, আপনি এবং আপনার সাকরেদ অমিত শাহ যেভাবে চালাচ্ছেন, তাতে করে একটা দেশের গণতন্ত্র বা ডেমোক্রেসির সম্বন্ধে কিন্তু আমাদের সন্দেহ প্রকাশ করতে হচ্ছে। ডেমোক্রেসির জায়গা থেকে একটা ব্যাপার আমি পরিষ্কারভাবে বলতে রাজি আছি নরেন্দ্র মোদীজি, যে আপনার আগে জওহরলাল নেহেরু থেকে শুরু করে অনেক প্রধানমন্ত্রী এসছেন, অনেক প্রধানমন্ত্রী আজকে প্রয়াত, এবং একেবারে পরিষ্কার বার্তাটা হচ্ছে তাদের শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি তো ছিলই, কোনো সন্দেহ ছাড়াই ছিল। জওহরলাল নেহেরু জীবনের 9টি বছর জেলে কাটিয়েছেন, আজকে আপনার মুখ থেকে শুনতে হচ্ছে জওহরলাল কি করেছে, পরিবারতন্ত্র ভুলভাল করেছে, ইত্যাদি ইত্যাদি। কেন আপনার মুখ থেকে শুনবো? আপনাদের দলের সাভারকার 4 থেকে 5টি মুচলেখা দিয়ে ব্রিটিশের জেল থেকে বেরিয়ে এসেছিলেন। সুতরাং আপনাদের দলের মুখ তো তিনি, শ্যামাপ্রসাদ জীবনে কোনোদিন জেলে যাননি এবং ব্রিটিশের দালালি করেছেন এখানে বসে, একদম স্ট্রেট আপে বাঙালিকে বলছি। তো আপনাদের নেতা এরা, আপনাদের নেতার এই হচ্ছে ক্যাটাগরি। তো সুতরাং তাদের সঙ্গে জওহরলাল নেহেরুর মতন একজন ব্যারিস্টার, যাদের পয়সায় কংগ্রেস পার্টি চলতো, তার বাবা জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরু টাকা দিতেন, তখনকার দিনে ব্যারিস্ট্রি করে তিনি মাস গেলে 5 থেকে 10,000 টাকা রোজগার করতেন তখনকার দিনে, আজ থেকে 100 বছর আগে। সেখান থেকে তিনি 2,500 টাকা পার্টিকে দিতেন, তবে তো রাজনৈতিক দলটা দাঁড়িয়েছে। এদের পরিবারের প্রত্যেকে জেল খেটেছে, জওহরলাল, তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি, জানতে হবে, না জেনেই কথা বলছেন। এবং জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী জেল কম খেটেছেন। তার স্বামী ফিরোজ গান্ধী, যাকে জোর করে মুসলমান হিসেবে আপনারা চালু করছেন এই বিজেপি পার্টি, বা আপনারাই তো তৈরি করেছেন এদেরকে, যে ইন্দিরা গান্ধীর হাজবেন্ড হচ্ছে গিয়ে ফিরোজ গান্ধী, এবং ফিরোজ গান্ধী প্র্যাকটিক্যালি তার নাম হচ্ছে কি ফিরোজ গান্ধী, গান্ধী, এবং তিনি পার্সি। পার্সিরা না মুসলমান না হিন্দু, আর মুসলমান হলেই বা প্রবলেম কি? প্রবলেম আছে? মুসলমানরা এই দেশের জন্য রক্তপাত করেনি, মুসলমানরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, মৌলানা আবুল কালাম আজাদের টিবি হয়ে গিয়েছিল, সেটা নিয়মিতভাবে চিকিৎসা করেছেন ডক্টর বিধান চন্দ্র রায়। তো তাদের ইয়ে ছিল না, তাদের অবদান ছিল না? আপনারা বলছেন ও মুসলমান ও হিন্দু। যখন দেশ স্বাধীন হয়েছিল আপনারা কোথায় ছিলেন? নরেন্দ্র মোদীজি, আপনার জন্ম হয়েছে 1950-তে, আপনার গুরুরা, এই যে চিহ্নটা দেখুন, দ্যাট ইজ দ্য কার্সি অফ ইন্দিরা গান্ধী। যে ভদ্রলোক একমাত্র ব্রিটিশের জেলে গিয়েছিলেন, হিজ ফিরোজ গান্ধী। তো এই 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 যে ব্রিটিশের জেলে গিয়েছিলেন, আগের ছবিটা আরেকবার দেখতে পেলে ভালো হতো। তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অন্তত কয়েক মাসের জন্য জেলে গিয়েছিলেন, এবং পরে তাকে আরএসএস থেকে বলা হলো যে খবরদার ব্রিটিশের বিরুদ্ধে কিছু করবে না। বাজপেয়ীজি কিন্তু জেনুইনলি দেশের জন্য কয়েক মাস জেল খেটেছেন, অন্তত এই একটি লোক জেল খেটেছেন যিনি মুচলেখা দেননি। জওহরলাল নেহরু অত্যন্ত স্নেহধন্য ছিলেন বাজপেয়ী। বাজপেয়ীকে জওহরলাল নেহরু, বাজপেয়ী তুলোধনা করতেন ইয়েতে বসে, পার্লামেন্টে বসে, আর নেহরুজি বলতেন যে একটা সময় আসবে অটল, তুমি সেদিনকে বসবে প্রধানমন্ত্রীর চেয়ারে, এবং তখন সেটা খুব ইন্টারেস্টিং হবে। সেটাই বাস্তব হয়েছিল, যার জন্য বাজপেয়ীকে প্রত্যেকে বলে নেহেরু ভিয়ান,
বাজপেয়ী আরএসএস করতে পারেন, কিন্তু তিনি মনে প্রাণে নেহেরুকে ভক্তি করতেন। এবং তিনি যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তখন নেহেরুর ছবিটাকে পার্লামেন্টের একটি দেয়াল থেকে খুলে নেওয়া হয়েছিল। বাজপেয়ী ক্ষেপে আগুন হয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন, কে এটা খুলেছে? বলো না, এখন তো আপনাদের গভর্নমেন্ট, বলে লাগাও এটা, রেসপেক্টটা দিতে শেখো। সেই দলের নেতা এবং প্রধানমন্ত্রী আপনি, হাস্যকর, মানতে হবে, বুঝতে হবে। এটা পার্ট ওয়ান। বাজপেয়ী তার নিজের ভাষণে স্বীকার করেছেন যে 19, এই যে দেখুন ছবি, নেহরুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বাজপেয়ীজি, তার ইয়াং বয়সের ছবি, তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন, সুবক্তা ছিলেন। 1971-এ ইন্দিরা গান্ধী যখন ফেরত আসেন, তখন ইন্দিরা গান্ধীকে যখন বাংলাদেশকে স্বাধীন করেন, তারপরে তাকে আমেরিকাতে ডাকা হয় এবং রোনাল্ড রেগানের সঙ্গে ইন্দিরা গান্ধীর যে কথাবার্তা হয়, তাতে করে ইন্দিরা গান্ধী খেপে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে বুড়ো আঙ্গুল দেখে নেমে আসেন, বলে যা করেছি বেশ করেছি। পরে রিলেশনটা খুব খারাপের দিকে যাচ্ছিল, তো কাছাকাছি তখন সেই সময়টা ইন্দিরা গান্ধীকে বাজপেয়ীজি এসে বলেন যে ম্যাডাম, এটা রিলেশনটা ঠিক করা যায়। বলে তাহলে এক কাজ করুন অটলজি, আপনি নিজেই চলে যান আমেরিকাতে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করতে। দ্যাট ইজ ইন্দিরা গান্ধী। তখন বাজপেয়ীজি বলেছিল, না আমি কেন যাবো আপনাদের দলে, এত লোক থাকতে পারে, আপনার শরীরটাও ঠিক নেই, আপনি শরীরটাও সারিয়ে আসুন। এই যে এই মঞ্চ থেকে যে ছবিটা দেখছেন, এখান থেকে ইন্দিরা গান্ধী রোনাল্ড রেগনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেমে গিয়েছিলেন যে বাংলাদেশকে স্বাধীন করেছি, বেশ করেছি। দম আছে আপনার নরেন্দ্র মোদীজি? আপনি সমালোচনা করছেন ইন্দিরাজি, তার শতবর্ষ হয়ে গেল, একটা অনুষ্ঠান করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য? কোনো কার্সি আছে আপনার? এই দুদিন আগে তার জন্মদিন গেল, আপনি একবারও ইন্দিরা গান্ধীর কোনো সমাধিস্থল বা কোনো জায়গায় গিয়ে একটা মালা দিয়েছেন? এই রেসপেক্ট, একটা টাইম আসবে, আমি আপনাকে বলে দিচ্ছি, দ্য ডে উইল কাম ডেফিনেটলি, যেদিনকে আপনি থাকবেন না এই পৃথিবীতে, সেদিনকে কিন্তু দেখবেন যে কি অবজ্ঞা আপনি পাচ্ছেন। আপনার ইতিহাসের পাতা থেকে আপনার নামটা নেহাতি রাখার জন্য রাখা হবে, কিন্তু সম্মানের জায়গা থেকে মুছে যাবেন আপনি। সম্মানটা দিতে আপনি শিখলেনও না, আপনার দলের কাউকে শেখালেনও না। দ্যাট ইজ দ্য কালচার। লাল বাহাদুর শাস্ত্রী, কোয়ালিফাইড পার্সন, স্বাধীনতা সংগ্রামী। তারপরে মোরারজি দেশাই, স্বাধীনতা সংগ্রামী, গান্ধীবাদী, গান্ধী টুপি ছাড়া এরা কিছু করতেন না। তারপরে তো ইন্দিরা গান্ধী দুবার এসছেন। রাজীব গান্ধীর তো প্রধানমন্ত্রী, দেখুন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলছেন পরিবারতন্ত্র, বা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন পরিবারতন্ত্র। ইন্দিরা গান্ধী যে প্রধানমন্ত্রী হবে, জওহরলাল নেহরু দেখে গিয়েছিলেন? জওহরলাল নেহরুর মৃত্যুর সময় ইন্দিরা গান্ধী কোন মন্ত্রিসভায় ছিলেন? কোন মন্ত্রিসভায় ছিলেন না, তিনি দলের ছিলেন, দলের একজন মুখপাত্র ছিলেন মাত্র। লাল বাহাদুর শাস্ত্রী তাকে দলের ইয়ের আপনার রেডিওর মন্ত্রী, তথ্য বেতার মন্ত্রী করে নিয়ে আসেন লাল বাহাদুর শাস্ত্রী। পরে রাজ্যসভা থেকে ইন্দিরা গান্ধীকে পাস করানো হয়। এবং তারপরে রাজীব গান্ধী যখন এই শাস্ত্রীজি অসম্ভব ভালোবাসতেন ইন্দিরাকে, এবং রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হন, সেটা তো ইন্দিরার পক্ষে জানা সম্ভব ছিল না। ইন্দিরা তো নিহত হয়েছিলেন, রাজীব গান্ধী তখন দলের সেক্রেটারি ছিলেন মাত্র। তা ইন্দিরা গান্ধী কি রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী করে গেছেন? বংশানুক্রমিক বড় বড় কথা বলছেন। তো ফলে আপনাকে আমি বলি, আপনাদের দলে বংশানুক্রমিক কি নেই? আপনি আপনার যে বংশানুক্রমিক বড় বড় লেকচার মারছেন, এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ। আপনি যেরকম মুখভঙ্গি করেন, যা যা করেন পার্লামেন্টে বসে, একটার পর একটা ছবি আপনাকে দেখাচ্ছে। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা কোনো প্রধানমন্ত্রী কোমরে হাত দিয়ে ব্যঙ্গের হাসি আজ অব্দি কোনো প্রধানমন্ত্রীর মুখে দেখেছেন? দেখুন, আঙুল দিয়ে দেখাচ্ছেন, পেছনে দাঁত কেলিয়ে হাসছে তার মন্ত্রিসভার লোকগুলো। দেখুন, দুটো আঙুল দিয়ে এমনি করে কায়দা করছেন। হোয়াট হি ইজ ডুইং? একেবারে থ্রেটেড টোনে একজন প্রধানমন্ত্রী আঙুল দেখাচ্ছেন। আঙুল দেখানোটা হচ্ছে কি একটা অসভ্যতা, অভদ্রতা। তিনি সেটা করছেন, তিনি সেটা শিখিয়েছেন। নরেন্দ্র মোদীজি, আপনাকে একটা কথা বলি, আপনার দলে প্রচুর লোক থাকতে পারে, আপনাদের বিরোধিতা করলে ধরে জেলে পাঠিয়ে দিতে পারেন। আমার লটকা, আবারও বলছি, এমন একটা ফ্যামিলি বিলং করি না, আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এবং বিজেপির লোককেও বলে দিচ্ছি, যে ফ্যামিলিতে আর্ম ফোর্সের লোক ছিল, ব্রিটিশ আর্মি থেকে শুরু করে আজ অব্দি। আমার সেজ ভাই, তিনি এখন লন্ডনে রিটায়ার করেছেন, তিনি এয়ারফোর্সে ছিলেন, বিগ অফিসার। আমার ছোট পিসমশাই, আমি আগেও বলেছি, আবার বলছি, আমার এই নিচের তলায় থাকেন আমার ছোট পিসি, যিনি আমার মাতৃ সমাজ, যার কাছে আমি বড় হয়েছি। সেই ছোট পিসমশাই 1971-এর যুদ্ধে প্রাণ দিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার রজত কুমার সেন। আমাদের ফ্যামিলির এফোর্ট অনেক আছেন, আমার লটকা করবে কেউ? এত বড় কথা বলছি, আগুন জ্বলে যাবে।
প্রতিবাদের আগুন জ্বলে যাবে। সেই সাহসেই বলছি যে কেন এগুলো করছেন, কি হিসাবে করছেন। এবং আজকে বিহারের ভোট থেকে শুরু করে পুরো ভারতবর্ষটাকে গেরুয়াকরণ করতে চাইছেন, হিন্দি ভাষাটাকে ঢোকাতে চাইছেন। এবার আপনাদের টার্গেট হচ্ছে গিয়ে বাংলা। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি যে আপনাদের দল, না আপনাদের দলের কতগুলো জোকারকে আপনারা ফিট করে রেখে দিয়েছেন পশ্চিমবঙ্গের বুকে। আপনি ঠিক যেভাবে দিনের পর দিন একটা প্রেসকেও মিট করেননি এবং আপনি নিজে একা বক্তব্য রেখেছেন। দেখুন দুরকম হতে পারে, কোয়েশ্চেন আনসার। কেউ একটা জায়গায় ভাষণ দিচ্ছেন, সামনে প্রেস মিডিয়া বসে রয়েছেন এবং প্রেস মিডিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন ছেলেকে পর্যন্ত ওই রিপাবলিকের থেকে প্রশ্ন করেছিল, ঝাঁঝালো প্রশ্ন, অভিষেক কিন্তু উত্তর দিয়ে এসছেন, অসভ্যতা করেছিল কিন্তু উত্তর দিয়ে এসছেন। তো সেরকমই বলি, একটা আজ অব্দি প্রেস মিট করেছেন? আপনার বুকের পাটা থাকলে করতেন প্রেস কনফারেন্স ডেকে। অমিত শাহ বক্তব্য রাখছেন যে আমি আমার বক্তব্য রাখলাম, বাকিটা চললাম। একটা প্রশ্ন করার হিম্মত রয়েছে? এবং অ্যাবসলিউটলি মিডিয়াটা তো দালাল, তারা ইন্ডিভিজুয়াল আপনার ইন্টারভিউ করছেন, তাতে কি জিজ্ঞেস করছে আপনি 24 ঘন্টা কি করে এত পরিশ্রম করেন। কেউ বলছে যে আপনি আমটা খাচ্ছেন, আমটা কি চুষে খাচ্ছেন নাকি ছুলে খাচ্ছেন। তারপরে কেউ জিজ্ঞেস করছেন আপনি যে এত এলাকার পর এলাকা দৌড়ে বেড়ান, আপনার শারীরিক কষ্ট হয় না? ऐसे होता है। মানে ভেজাল এবং তেল মারা সমস্ত মিডিয়া, যারা দেশটাকে সর্বনাশ, হয় তারা টাকা পাচ্ছে, তা নয় তারা ভয়ের চোটে, যে ইডি সিবিআই এর ভয়ের চোটে নরেন্দ্র মোদীজি আপনাকে তেল মারছে। আপনি প্রধানমন্ত্রী, সব জায়েন্ট প্রধানমন্ত্রী একের পর এক হয়ে গেছে ভারতবর্ষে। তার মধ্যে আপনি 11 বছর করে থার্ড টার্ম আপনি কমপ্লিট করে নেহেরুকে ধরবেন। আপনার কাছে খুব সম্মানের এই টার্মটা। যারা শিক্ষিত, যারা ভদ্রলোক, দুদিন বাদে যারা পড়াশোনা পর্যন্ত জানে না, তারাও বুঝবে যে এরকম একটা লোক ছিল, শুধু বড় বড় লেকচার দিয়ে গেছেন, নানান রকম কারুকার্য করে গেছেন এবং দেশের জন্য প্র্যাকটিক্যালি কিচ্ছু করেননি। কিছু করেছেন? কিচ্ছু করেছেন? একটা ইন্ডাস্ট্রি বিগ হয়েছে যাতে করে লোকে চাকরি পেতে পারে? আপনি তো বলেছেন যে 2 কোটি লোকের চাকরি হবে, 10 লাখের লোকের চাকরি হয়েছে? উত্তরটা চাই। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরে এলাম বিরতির পর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও শিখতে হবে না। প্রত্যেকের জন্মদিন, সে দলের হোক বিরোধী হোক, আপনার দলের হোক, সম্মান জানান তার পেজে প্রত্যেকটা দিন। এবং অভিষেক আজকে বাংলাকে যে মাত্রায় নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা ছেলে হিসাবে, আপনার দলে 1 পিস লোক রয়েছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে তো ছেড়ে দিন, মানে অশিক্ষিতদের ভরা। জনা 20 থেকে 25টি, কয়েক হাজার আপনাদের দলের নেতার মধ্যে শিক্ষিত রয়েছে, ভদ্রভাবে কথা বলেন, নীতিন গডকরি তার মধ্যে একজন, নো আদার দেন। মানে তাছাড়া এই যে পীযূষ গোয়েল টোয়েল এত শিক্ষিত, আপনি যা বলছেন তারা দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসছে। অনলি দ্য পার্সন, আমার পাশের যে ছবিটা উঠে এসছে, যে একটা শিক্ষিত মানুষ, যিনি রিজনেবলি কথা বলেন, যিনি আপনার মতনই এই আরএসএস করেছেন। আরএসএস থেকে এটা শেখানো হয় যে মানুষের সঙ্গে অসভ্যতা করো, অভদ্রতা করো। যদি শেখানো হয়ে থাকে, তাহলে আরএসএস এর বন্দে মাতরম ধ্বনির সঙ্গে আমার কোনো কিছু মিলছে না। স্ট্রেট আওয়ে বলছি, যেটা করছেন সেটা কিন্তু সভ্যতার জায়গা নয়। এটা আরএসএস এর সঙ্গেও আমার বলার রয়েছে, সংঘ পরিবারকে। কারণ হিন্দু ধর্ম নিয়ে ভারতবর্ষকে চালাবার যে ধান্দাবাজি চলছে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। এবং যেটা পাকিস্তান বা যেটা বাংলাদেশের যে ডেমোক্রেসিটা চলে গেছে, যেখানে আর্ম ফোর্স চালাচ্ছে রংবাজি করে, দেখলেন তো বাংলাদেশের কি অবস্থা, হাসিনাকে ফাঁসির অর্ডার দিচ্ছে, যা খুশিতেই চলছে। আপনার দেশে কোন সা ভালো কাজ চলছে? আপনারা তো একই মুসলিম দেখলেই তাদেরকে ডাউন করছেন।
আপনার মন্ত্রিসভায় একজন মুসলমান নেই, আপনার কোন স্টেটের যেখানে যেখানে বিজেপি আছে একটি মুসলমান নেই, তার মানে তারা অশিক্ষিত? আপনি করবেন না বলেই করেননি, অথচ বাইরে গিয়ে মুসলমান সব নেতাদেরকে বুকে জড়িয়ে ধরে নাটক করছেন। হোয়াট ইউ আর এক্স্যাক্টলি, লেট মি নো। এবং পশ্চিমবঙ্গের মানে ক্ষেত্রে আসছি, আ বাঞ্চ অফ জোকার্স, একদল জোকার যারা নাকি পশ্চিমবঙ্গ দখল করবে। দর্শক বন্ধু, আপনাদেরকে বলি, গতকাল আমি সারাটা দুপুর কাটিয়েছি হাতিবাগান অঞ্চলে, কলকাতা শহরে, যে অঞ্চলটি উত্তর কলকাতার ঘটিদের জায়গা, মোহনবাগানীদের জায়গা, ভারী চমৎকার। ওখানেই আমার স্কুল ছিল, স্কটিশ কলেজিয়েট স্কুল। বলে বিশ্বাস করবেন না, একদিকে রয়েছে সেন্ট্রাল এভিনিউ, অন্যদিকে রয়েছে হাতিবাগান বা আপনার বিডন স্ট্রিটের দিকে যেতে কর্নওয়ালি স্ট্রিট বা বিধান সরণি, আরেকদিকে তো রয়েছে আচার্য জেসি বোস রোড বা এপিসি রোড, আচার্য প্রফুল্লচন্দ্র রোড। এই তো কলকাতার নর্থ থেকে সাউথে যাওয়া। আমি স্তম্ভিত হয়ে গেছি যে বাঙালি দোকানপাট সব উঠে গিয়ে শপিং মল হয়েছে অল মারওয়ারিস। দায় এবং দায়িত্ব যেমন জ্যোতিবাবুরা অস্বীকার করতে পারেন না, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ও পারেন না। এখন ব্যাপার হচ্ছে যে বাঙালি তারা যদি ব্যবসা না করে তাহলে মারওয়ারিরা ঢুকবেই। ঢুকছে ভালো কথা, আপনারা বলছেন মুসলিম ঢুকে যাচ্ছে, এরা বলছে মুসলিম ঢুকে যাচ্ছে, দেশের সর্বনাশ হচ্ছে। তার থেকে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে মারওয়ারিসদের জন্য। তারা ঢুকছে, তারা এটাকে হিন্দিস্তান করে যাবে, হিন্দিস্তান। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিতে হবে আপনার ছেলে বা মেয়ের হিন্দি। যেভাবে তাদের বারবারন্ত হচ্ছে, তাদের চেলা চামুন্ডা সখী সখা কর্ততো ভাই জ্যাঠতো ভাই পাড়াতো ভাই সবকে ঢোকাচ্ছে। এবং এই মারওয়ারি ব্যাপারটা দেখুন, তারা গুজরাটে ব্যবসা করতে পারে, তারা পাঞ্জাবে ঢুকতে পারেনি, তারা সাউথ ইন্ডিয়াতে ঢুকতে পারেনি। তাদের এন্টার বিজনেস সে গোয়েঙ্কা ইয়ে থেকে বিড়লা থেকে পশ্চিমবঙ্গ তারা প্রবেশ করেছে। আমি গোয়েঙ্কা এবং বিড়লা দুজনকে রেসপেক্ট দিই। গোয়েঙ্কা যারা পত্রিকা চালাতেন, আই মাস্ট রেসপেক্ট দেম। বিড়লা জেল খেটেছে ইয়েতে, কিন্তু তারপরে আজকে যারা এসছে তারা সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে এই মারওয়ারিস, এবং করে তারা এজেন্সি বিজনেস বা যেটাকে বলে বড়বাজারি বিজনেস, দালালির বিজনেস চালাচ্ছে। আগামী দিন তারা পশ্চিমবঙ্গে চালাবে বলে তারা কোটি কোটি টাকা ঢালছে স্থানীয় বিজেপির পেছনে। স্থানীয় বিজেপির পেছনে তারা টাকা ঢেলে এদেরকে নিয়ে আসবার সমস্ত ব্যবস্থা করে। দে আর দ্য মেন স্পন্সর। বাঙালি বন্ধুদের সতর্ক হওয়ার প্রয়োজন, কারণ এই বিজেপি দল দেখুন, আবারও আপনাদেরকে বলি, কারা ছিল? কংগ্রেস আর সিপিএম, পরে কি হলো? তৃণমূল আর সিপিএম, সিপিএম বা লেফট ফ্রন্ট যেই হোক না কেন। আরে দাদা, সিপিএম বলুন আর ফরওয়ার্ড ব্লক বলুন আর লেফট পার্টি বলুন, এরা সবাই বাঙালি, ধুতি পাঞ্জাবি পড়া। সুতরাং আমরা বাঙালি করে কিছু খুলতে হয়নি। এই যে জ্যোতিবাবু পাক্কা বাঙালি ছিলেন, যতই তিনি দেশ বিদেশে ঘুরুন, এবং বাংলা জানতেন না, বাংলা লিখতে পারতেন না জ্যোতিবাবু, একজন সাহেব ছিলেন, কিন্তু ধুতি পাঞ্জাবি পরে বেরিয়েছেন। তো সিপিএম পার্টিরা বাঙালির পার্টি, আবার উল্টো দিকে তৃণমূল পার্টিরা বাঙালির পার্টি। তো সুতরাং এই বাঙালির বাংলা দখল স্বাভাবিক ছিল, অ্যাবসলিউটলি স্বাভাবিক ছিল। এই যে বাঙালির এই তিন পণ্ডিত, আজকে তাদের যে আক্ষরিক জায়গাটা, এই কবি সুমন ইজ এ মুসলিম, আর বাঁদিকে রয়েছে রবীন্দ্রনাথ ব্রাহ্মী, ব্রাহ্ম ব্রাহ্ম ব্রাহ্ম, এবং সলিল চৌধুরী হিন্দু। এরা কেউই খুব একটা ঈশ্বর ভক্তিতে বিশ্বাস করতেন না। এদের কাছে মানব ধর্ম ছিল সেরা ধর্ম। এদের সমস্ত জন্মবার্ষিকী গেল, ইত্যাদি ইত্যাদি। একটা নরেন্দ্র মোদী আপনি কাউকে কনগ্রাচুলেট করেছেন, বা আপনার দলের শুভেন্দু অধিকারী একটা পোস্ট ছেড়েছেন? কাদের উপর বাঙালি ভরসা করবে? এই যে তিনটে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমটা বিদ্যাসাগর, তার মূর্তি ভেঙে দেওয়া হলো। দ্বিতীয়টা রবীন্দ্রনাথ, তাকে বলা হলো যে তিনি ব্রিটিশের দালাল ছিলেন, দালালরা বলছেন ব্রিটিশের দালাল। এবং 3 নম্বর ছবি, এখন আন্দোলন শুরু হয়েছে যে মানে মানব ধর্মের সেরা কাজটি করে গিয়েছিলেন যে রামমোহন রায়, সেই রামমোহন রায়কে বলা হচ্ছে দেশদ্রোহী। কে বলছেন? না বিজেপি লিডার বলছেন, তিনি বলছেন। তাহলে বাঙালি, আমাদের যারা আদি পুরুষ বা যাদের দ্বারা আমরা আজকে বাঙালি হিসেবে গর্ববোধ করি, তাদেরকে দিনের পর দিন অপমান করছেন, এবং আপনি বলছেন কেউ এটা মুখ ফুস করে বলেছেন? না দাদা, এরা সব স্বয়ংসেবক করা পার্টি, যা বলবে পার্টি বলবে। সিপিএম এর থেকে লুস্টক যারা করতো, আপনারা জানবেন যে আলিমুদ্দিন থেকে ইনস্ট্রাকশন হতো। হ্যাঁ, তৃণমূল বা কংগ্রেস এরা দুমদার একটা মন্তব্য করে দিদির কাছে বকুনি খায়, ঠিক, কারেক্ট। কিন্তু এরা একেবারে পুরোপুরি অর্গানাইজড হয়ে দিয়ে বাংলার সমস্ত লোককে শেষ করছে। এই যে এত নেতাজি 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 করে লাফালেন নরেন্দ্র মোদী,
আমি অবাক হয়ে যাই, সেই একটা কি করলেন, ইন্ডিয়া গেটের সামনে নেতাজিকে ফিট করলেন, তারপর আর নেতাজির দেখা নেই। এই আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে নেতাজির ১৫০ পালন করলেন, তারপরে নেতাজি তার ধারে কাছে নেই, শুধু নাটক। আরে এরা নেতাজি টেতাজির ব্যাপারে আসবে না, কোনো বাঙালিকে এরা তুলবে না। এরা বিহার অব্দি হিন্দি বলা হয়েছিল, তারা দখল করতে পেরেছে, কিন্তু বাংলা দখল করা মুশকিল। যারা বিজেপির লোক, বিজেপিকে ভোট দেন, রাজবংশী থেকে শুরু করে এই উত্তর কলকাতার সমস্ত জায়গায় অব্দি আমি বলছি, বা মতুয়া তাদেরকে বলছি, এমন দিন যেন না আসে যে আপনাকে কন্ট্রোল করবে সাম মারওয়ারিজ এন্ড বিহারিজ। বিহারিদের থেকেও মারওয়ারি খুব খতরনাক। তারা টাকাটা চেনে, তারা এজেন্সি চেনে, তারা দালালি ব্যবসা করে। তারা কটা লোক ইন্ডাস্ট্রি করেনি। আমি তো বলছি ওই গোয়েঙ্কারা করেছে, বিল্লারা করেছে, দ্যাটস অল। ওরকম কয়েকজন করেছে। হাওড়াতে এতগুলো ইন্ডাস্ট্রি ছিল, সব লেফট গভর্নমেন্টের টাইমে উঠে গেছে। তারপরে একটা মারওয়ারিকে দেখেছেন যেখানে ইন্ডাস্ট্রি করতে? তারা সেম প্রোডাক্টটা বাইরে থেকে তুলে নিয়ে এসে এখানে বেশি দামে বিক্রি করছে। দ্য ডেজ আর কামিং, আপনাদের বলছি। এই যে বিজেপির কর্মকাণ্ডের মধ্যে কাণ্ডারি হচ্ছে গিয়ে মারওয়ারি সেকশন এবং হিন্দি সেকশন যেভাবে বাড়ছে দাদা, আপনারা যারা কলকাতার বাইরে থাকেন, ভয়াবহ। লেকটাউন বাঙুর থেকে শুরু করে উল্টোডাঙ্গা অব্দি মারওয়ারিস, তাদের উপর ডিপেন্ড করে রয়েছে সুজিত বোসের ভাগ্য। তারপরে শুরু হচ্ছে উত্তর কলকাতা, শ্যামবাজার ছাড়ছেন, সেন্ট্রাল এভিনিউ এন্টায়ারলি একেবারে ধর্মতলা অব্দি সব অবাঙালি। কোথায় বাঙালি? আপনি মিষ্টি দোকান খুঁজে পাবেন না, হলদিরাম ভুজিয়াওয়ালা পাবেন, এবং সেগুলোই আবার বাক্সে করে করে সাধারণ দোকানে বাঙালিরাই বিক্রি করছে। ওটা কি আছে ভাই, সোনপাপড়ি? হ্যাঁ, হলদিরাম ভুজিয়াওয়ালা ৭০ টাকা দাম, আপনি তাই কিনে নিয়ে যাচ্ছেন। নলেন গুড়ের সন্দেশ আপনি যে কিনবেন, সে কটা মিষ্টির দোকান আছে আজকে, খুঁজে দেখুন তো। খুব খারাপ দিন আসছে, খুব খারাপ দিন আসছে। কাকে ভোট দেবেন না দেবেন আমার জানার দরকার নেই, মমতাকে দেবেন কি দেবেন না আলাদা কথা, কিন্তু ডেফিনেটলি নট দিস অবাঙালি পার্টি। এই অবাঙালিদের আর নয়, এরা খতম করে দেবে বাঙালিদের। বাঙালিরা বিপ্লবী ছিল, তারা ব্রিটিশের বিরুদ্ধে প্রথম লড়াই করেছে, শহীদ হয়েছে শত শত। আবার আমাদের লড়াইতে নামতে হবে। বাংলা স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাব এবং বাংলা অবদান ছিল সব থেকে বেশি। দেখুন এই দুটো রাজ্যে আজ অব্দি বিজেপি ঢুকতে পারেনি। দেখুন দুটো রাজ্যে আজ অব্দি বিজেপি ঢুকতে পারেনি। সেই লড়াইটা পাঞ্জাবিরা যেমন ধরে রেখেছে, বাঙালিদের ধরে রাখতে হবে। আমরা বাঁচতে পারবো না দাদা। আমার আর বয়স হয়ে গেছে, আজ আজকে কালকে ফুট করে ফুস হয়ে যাবো। আমার নাতি নাতির কি ভবিষ্যৎ হবে বলুন তো দেখি। একটু ভাবুন, একটু ভাবুন। ঋত্বিক ঘটকের ভাষায় ভাবা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন। নমস্কার।